ভালোবাসলে নাকি মানুষ অন্ধ হয়ে যায়? ছোঁয়াও কি অন্ধ হয়ে গেল? সাদির দোষগুলো সে দেখতেই পায় না, তার শুধু ভালো দিকগুলোই মনে থাকে। ভালো ব্যবহার? সাদি কখনো ছোঁয়ার সাথে ভালো ব্যবহার করেছে? কথাই বলে না, ঠিকঠাকভাবে আবার ভালো বিহেভিয়ার করবে? হুহহ, এটা হাস্যকর। ছোঁয়া আয়নায় নিজেকে দেখছে, ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। কোথায় ভুল আছে তার? ভুল আছে তো। নাকটা বোচা, মায়াবী চেহারা না, চোখ দুটো টানাটানা নয়, বড় বড়। গোলাপি ঠোঁট নেই তার, তার তো কালচে ঠোঁট। কোনো ছেলেকে আকৃষ্ট করার মতো রূপ নেই তার। তাহলে তাকে সাদি কি করে ভালোবাসবে? কি দেখে বিয়ে করবে? এই প্রথমবার নিজের চেহারা নিয়ে অসন্তুষ্ট ছোঁয়া। মনে হচ্ছে আর একটু সুন্দর হলে কি হতো। তবুও সে সাদিকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, একটু বেশিই ভালোবাসে। চোখ বন্ধ করে লোকটার পাশে অন্য কাউকে চিন্তা করলেই অস্বাভাবিকভাবে বুক কাঁপতে থাকে। অস্থির লাগে, মরে যেতে ইচ্ছে করে। নিজের এই পাগলামি ধরনের অনুভূতি সে কার কাছে শেয়ার করবে? কাকে বলবে সে তার এই কঠিন রোগের কথা? কে বুঝবে তাকে? ছোঁয়া, এখনও চেঞ্জ করিসনি? এভাবে তোকে হলুদ কে মাখালো? এই হলুদ উঠবে? তুই একটু বেশিই বাড়াবাড়ি করিস সব সময়। বড় হবি কবে তুই? এরকম বাচ্চামি কিন্তু এখন আর মানায় না তোকে। সিমি চোখ পাকিয়ে বলে। ছোঁয়ার কানে সিমির কথাগুলো ঢোকে না। সে তার ভাবনার জগতে বিভোর। সিমি খানিকক্ষণ তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে, তারপর এগিয়ে গিয়ে ছোঁয়াকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আপি, আমি না পাগল হয়ে যাচ্ছি। ভালো লাগে না আমার, হাসতে পারছি না, দম বন্ধ লাগে। সিমি দীর্ঘ শ্বাস ফেলে ছোঁয়ার থুতনিতে হাত দেয়। দেখ ছোঁয়া, তুই এখনও অনেক ছোট। ভালো মন্দ বোঝার বয়স তোর হয়নি। বয়স কত তোর? 16 পেরিয়ে 17। আর সাদি ভাইয়ের বয়স জানিস? 30 পেরিয়ে যাবে কিছুদিন পরেই। তোদের দুজনকে মানাবো বল? এখন তো তুই বুঝতে পারছিস না, কিন্তু কিছুদিন পরে যখন অরেকটু বড় হবি, বান্ধবীদের বর দেখবি, তখন আফসোস করবি। ছোঁয়া গম্ভীর গলায় বলে। ওনাকে না পেলে আমি আফসোসে আফসোসে মরেই যাব। এমন কথা বলবি না আর। বাবা মা শুনলে তোকে আস্ত রাখবে না। নিজের অনুভূতি কন্ট্রোল করতে শিখ। ছোঁয়া বিছানায় গিয়ে বসে পড়ে। তুই আমাকে বুঝতেই পারিস না আপি। তোর কাছে কিছু শেয়ার করা মানে বিপদে পড়া। যা তুই এখান থেকে। সিমি আর কিছু বলে না, একে বোঝানোর ক্ষমতা তার নেই। তাই সে কাপড় পাল্টে নিতে বলে চলে যায়। সাদি সেলিম চৌধুরীর রুমে এসেছে। সেলিম খবরের কাগজ পড়ছে। সকালে পড়তে পারেনি, সময় পায়নি, তাই এখন একটু সময় বের করে পড়ছে। আজকে সে অনেকটাই খুশি। কালকে সাদির বিয়েটা হয়ে গেলে মেয়েকে নিয়ে ঢাকার শহর ছেড়ে দিবেন তিনি। সব ব্যবস্থা হয়ে গেছে। সাদি সেলিম চৌধুরীর সামনে নিজের ফোনটা ধরে। মুহূর্তেই চোখ দুটো বড় বড় হয়ে যায় ওনার। খবরের কাগজ রেখে ফোনটা নিজের হাতে নেয়। এক পলক সাদির দিকে তাকিয়ে ফোনে থাকা পিকটা ভালো করে দেখতে থাকে। এতক্ষণ খুশি মনে থাকলেও এখন তার মুখটা থমথমে হয়ে যায়। ফোনটা খাটে রেখে সাদির দিকে তাকায় তিনি। প্রাক্তন তো থাকতেই পারে। ইটস নর্মাল সাদি। সাদি বুকে হাত গুজে সেলিমের চোখে চোখ রেখে বলে। পাস্ট তো থাকতেই পারে। ইটস নর্মাল চাচ্চু। ছোঁয়াকে দিয়ে দিন আমায়। সেলিম রেগে যায়, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। কটমট চোখে তাকায় সাদির দিকে। সাদি চুপচাপ বিয়েটা করে নে। আমায় রাগিয়ে দিস না। আপনিও চুপচাপ বিয়েটা ভেঙে দিন। আমায় রাগিয়ে দিয়েন না। রাগে সেলিমের চোখ দুটো লাল টকটকে হয়ে যায়। সাদি, ভুলে যাস না আমি তোর চাচ্চু। আপনিও ভুলে যাবেন না আমি আপনার ভাইয়ের ছেলে। সেলিম আর বলার মতো কথা খুঁজে পায় না। আমাকে চোখ না রাঙিয়ে নিজের মেয়েকে সামলে দেখান। মৌমাছির মতো সে ঠিক ছুটে আসবে। বলেই সাদি নিজের ফোনটা নিয়ে চলে যায়। সেলিম নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে খবরের কাগজ ছিঁড়ে ফেলে। তাতেও রাগ কমে না তার। সারা রাত দুজন চাতক পাখির ঘুম হয় না। একজন বিছানায় এপাশ ওপাশ করে রাত পার করে, আরেকজন ছাদে বসে। ফজরের নামাজ শেষে ছোঁয়া জায়নামাজ গুটিয়ে গায়ে পাতলা চাদর জড়িয়ে ছাদে চলে যায়। ভালো লাগছে না তার। আর মাত্র কিছুক্ষণ তারপরেই সাদি হয়ে যাবে অন্য কারো। ছোঁয়া সহ্য করবে কি করে? আনমনে ছাদের দরজা খুলে সামনে পা ফেলতেই চমকে ওঠে ছোঁয়া। কেননা সাদি দোলনায় বসে আছে। দৃষ্টি তার ফ্লোরে। এলোমেলো চুল, কুচকানো টি-শার্ট, খালি পায়ে। এরকম সাদিকে ছোঁয়া প্রথমবার দেখছে। বরাবরই লোকটা গোছানো। ছোঁয়া মুখটা মলিন করে জুতো খুলে সিঁড়িতে রেখে গুটি গুটি পায়ে এগিয়ে যায় সাদির দিকে। সাদির পাশে বসে পড়ে। সাদি তাকায়ও না একবার। ছোঁয়া বিরক্ত হয়, মনে মনে কয়েকটা গালিও দেয়।
একবার তো পাশ ফিরে তাকাতে পারত। ফ্লোর বেশ ঠান্ডা। ছোঁয়া একটা কাশি দিয়ে নিজের উপস্থিতি জানান দেয়। তবুও সাদির কোনো ভাবান্তর হয় না। ছোঁয়া এবার নাক ফুলিয়ে বলে ওঠে, বিয়েটা সত্যি সত্যিই করবেন তাহলে? এবার সাদি ঘাড় বাঁকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া তাকিয়েই ছিল তাই চোখাচোখি হয়ে যায়। চোখ নামিয়ে নেয় ছোঁয়া। লোকটার চাহনি ভয়ঙ্কর। ওই চোখে তাকিয়ে থাকা সম্ভব না। সাদি জবাব দেয় না। ছোঁয়া মাথা নিচু করে আবারও বলে ওঠে, আপনি কি আমাকে বুঝবেন না? নাকি একটুখানি পেছনে পেছনে ঘুরছি বলে ভাব দেখাচ্ছেন? আমি না হয় একটু অসুন্দর, কিন্তু মানুষ তো, তাই না? এভাবে ইগনোর কেন করছেন আমায়? প্রবলেম কি আপনার? আমি ছোঁয়ার বলার মাঝেই সাদি ফট করে বলে ওঠে, পালাবে আমার সাথে? বলেই সাদি দাঁড়িয়ে যায়। বাঁ হাতে নিজের চুলগুলো পেছনে ঠেলে পা বাড়ায় ছাদ থেকে নামার জন্য। ছোঁয়াও দাঁড়িয়ে যায়। সাদি কি বলল বুঝতে অসুবিধা হচ্ছে তার। জিজ্ঞেস করবে কি? না থাক। আবারও বসে পড়ে দোলনায়। সাদি দরজা অবধি গিয়ে থেমে যায়। পেছনে ঘুরে তাকায় ছোঁয়ার দিকে। মেয়েটা ভাবছে। সাদি ফোঁস করে শ্বাস টেনে বলে, আমার থেকে কখনো কিছু পাবে না। লাভ, কেয়ার, সিম্প্যাথি, এটেনশন কিছুই পাবে না। জাস্ট আমার পাশের রুমে থাকার জায়গা পাবে। ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। আর হ্যাঁ, আমার বয়স 31 ছুঁই ছুঁই। বলেই বড় বড় পা ফেলে চলে যায় সাদি। ছোঁয়া ভাবতে থাকে সাদির কথা। কি বলে গেল? টেনশনে ছোঁয়া শান্তিতে নিঃশ্বাসও নিতে পারছে না। কিভাবে যাবে? কোথায় যাবে? কোথায় থাকবে? বিয়ে করবে কি করে? টাকা পাবে কোথায়? পায়চারি করতে করতে ছোঁয়ার পা ব্যথা হয়ে গেছে। সেই সকাল থেকে পায়চারি করছে। একটা দানাও তার পেটে পড়েনি, কিন্তু সাদি দিব্যি আছে, গান্ডে পিণ্ডে গিলল। এখন বেকনিতে দাঁড়িয়ে প্যান্ডেল দেখছে। প্রচুর টাকা খরচ করেছে তার বাবা। সাদি, তুমি কোনো গণ্ডগোল করবে না? সেলিমের আওয়াজ শুনে সাদি পেছনে ঘুরে তাকায়, কিন্তু কোনো কথা বলে না। সেলিম এগিয়ে আসে, দাঁড়িয়ে যায় সাদির মুখোমুখি। দেখ সাদি, মায়া ভালো মেয়ে। রিলেশন এখনকার মেয়েরা দুই একটা করেই থাকে। আর একটা সেলফি তোলা খারাপ কিছু না। হতে পারে ছেলেটা মায়ার কোনো কাজিন। সাদি সেলিমের মুখের দিকে তাকিয়ে আছে। লোকটা ভীষণ স্বার্থপর, নিজের স্বার্থের জন্য যা খুশি করতে পারে। সেলিম আবারও বলে, আমার মেয়ে আমার কলিজা। সাদি, তুই ভালো করেই জানিস তুই স্বাভাবিক না। তোর সাথে আমার মেয়ে ভালো থাকবে না। তুই কোনো কথাবার্তা ছাড়া মায়াকে বিয়ে করে নিবি। সাদি রেলিং এর ওপর বসে পড়ে জবাব দেয় না। সাদির থেকে জবাব না পেয়ে সেলিম বিরক্ত হয়। সাথে এটাও বুঝে যায় এই ছেলে জবাব দেবে না। আমার মেয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে বিয়ের জন্য প্রস্তুতি নে। বলেই সেলিম চলে যায়। ছোঁয়া সাদির রুমে আসছিল। সেলিমকে দেখে চুপটি করে ফুলদানির পেছনে লুকিয়ে পড়ে। কারণ বাবা একটু আগে পই পই করে বলে দিয়েছে সাদির আশেপাশে না যেতে। বাবা তো আর জানে না তার মেয়ে সাদির সাথে পালানোর প্ল্যানিং করছে। সেলিম সিঁড়ি বেয়ে নিচে নামতেই ছোঁয়া পা টিপে টিপে সাদির রুমে ঢুকে পড়ে। রুমে সাদিকে না দেখে বেলকানিতে চলে যায়। সাদিকে রেলিং এর ওপর বসে থাকতে দেখে বুক কেঁপে ওঠে ছোঁয়ার। আতঙ্কে উঠে সাদির হাত ধরে টেনে নিচে নামায়। সাদি ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। ছোঁয়ার হাত পা কাঁপছে। ঠিকভাবে শ্বাস টানতে পারছে না মেয়েটা। যেন এই মুহূর্তে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। সাদি দৃষ্টি সরিয়ে ফেলে। এই টুকুনি মেয়ে এতটা গভীরভাবে কি করে ভালোবাসতে পারে ভেবে পায় না সাদি। ওকে। সাদির কথায় ছোঁয়া ছলছল চোখে তাকায় সাদির দিকে। এখানে আর বসবেন না প্লিজ। সাদি ফোঁস করে শ্বাস টেনে বেকনিতে থাকা চেয়ারে বসে পড়ে। চোখ দুটো বন্ধ করে প্রশ্ন করে, ভেবেছ? না, আমার ভাবতে হবে না। আমি আপনার সঙ্গ চাই না, আপনার সঙ্গী হতে চাই। আপনার ভালো সময়ে না, আপনার খারাপ সময়ে আপনার কাঁধে হাত রাখতে চাই। পাশের রুম কেন, আমাকে কিচেনে থাকতে দিলেও হবে। আপনার থেকে কখনো কিছু পাওয়ার আশা করি না আমি। আপনাকে শুধু দিতে চাই, অফুরন্ত ভালোবাসা দিয়ে আপনার জীবনটা রাঙিয়ে দিতে চাই। সাদি মন দিয়ে ছোঁয়ার কথা শুনে, কিন্তু সাথে সাথে কোনো জবাব দেয় না। মনে মনে কিছু একটা চিন্তা করে বলে, পার্লারে চলে যাও, সেখান থেকে সামির তোমায় নিয়ে আসবে। ছোঁয়া মাথা নাড়ায়। সে ভীষণ খুশি। দুটো লাফ দিতে ইচ্ছে করছে, কিন্তু সাদি সামনে বলে পারছে না। আর শুনো, জেনে বুঝে আগুনে ঝাঁপ দিচ্ছ, পরে আফসোস করতে পারবে না। ছোঁয়া সাদির ঘন কালো চাপ দাড়ির দিকে তাকিয়ে জবাব দেয়, আফসোস যখন করব তখন না হয় বাবু সোনা বলে আফসোস মিটিয়ে দিয়েন। বলেই ছোঁয়া এক দৌড়ে চলে যায়। সাদি ছোঁয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে।
_ ছোঁয়া সেলিমকে পার্লারে যাওয়ার কথা বলতেই তিনি না করে দেয়। কিন্তু তার এই না বেশিক্ষণ টিকে থাকে না। ছোঁয়ার ফুপিয়ে ফুপিয়ে কান্না করা তার মনটা গলিয়ে দেয়। অনুমতি দিয়ে দেয় পার্লারে যাওয়ার। ছোঁয়ার সাথে পার্লারে যাচ্ছে সাদির মামাতো বোন সুইটি। সিমিকেও যেতে বলেছিল কিন্তু সিমি যাবে না। সে বাড়িতেই সেজে নিবে, তাকে সাজাবে সিফাত। এদের ভালোবাসা দেখে ছোঁয়া বরাবরই মুগ্ধ হয়। ছোঁয়ার থেকে 9 বছরের বড় সিমি। ছোঁয়া ছোট থেকেই দেখছে তাদের ভালোবাসা। এই দুটো মানুষকে কখনোই ঝগড়া করতে দেখেনি ছোঁয়া। একটু কথা কাটাকাটিও হয়নি। মাঝেমধ্যে সিমি রেগে গেলে সিফাত চুপচাপ অভিযোগ শোনে আর সিফাত রেগে গেলে সিমি চুপচাপ শুনে। রাগ পড়ে গেলে আবার সরি বলে দেয়। ছোঁয়া প্রাণ ভরে দোয়া করে বোনের জন্য। সারা জীবন তারা এইভাবেই থাকুক। _ ছোঁয়ার সাজা হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। এখন সুইটি সাজছে। ছোট্ট পার্লার, নতুন নতুন দিয়েছে। এখানে সাজানোর লোক একজনই, তাই আগে পরে সাজতেন হচ্ছে। ছোঁয়া বাইরে একটু উকি দিয়ে দেখে সামির দাঁড়িয়ে আছে। সুইটি আপু তুমি সাজো, আমি একটু আসছি। সুইটিকে কিছু বলার সুযোগ না দিয়ে ছোঁয়া বেরিয়ে যায়। সামির বাইক নিয়ে এসেছিল। সামিরের বাইকে বসে মুহূর্তেই হাওয়া হয়ে যায়। কাজী অফিসের সামনে বাইক থামে। ছোঁয়া বাইক থেকে নেমেই এক দৌড়ে ভেতরে ঢুকে যায়। সেখানে আশিক, শিপন আর দুটো মেয়ে। এদেরও চেনে ছোঁয়া, সাদির বন্ধু রিমি এবং আফরা। সাদি বাড়িতে পরার টি-শার্ট আর ট্রাউজার পরেই এসেছে। ছোঁয়া গিয়ে রিমির পাশে দাঁড়ায়। আপু আমাকে কিউট লাগছে না? ঘুরে ঘুরে রিমিকে দেখাতে থাকে। রিমি কিছু বলতে যাবে তার আগেই সাদি ধমক দিয়ে বলে ওঠে, চুপচাপ দাঁড়িয়ে থাক ইডিয়েট। ছোঁয়া মুখ বাঁকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এখনই বিয়ে করবে তবুও ধমক দিতে হবে। বজ্জাত লোক একটা। একটু পরেই কাজী চলে যায়। নিয়ম মেনে দুজনের বিয়ে পড়িয়ে দেয়। ছোঁয়ার ঠোঁটের কোণা থেকে হাসি সরছেই না। সে আজকে ভীষণ খুশি। এতদিনের কান্নার ফল বুঝি আজকে পেয়ে গেল। সাদি আর ছোঁয়া পাশাপাশি বসানো হয়েছে। ছোঁয়া সাদির দিকে একটু চেপে বসে ফিসফিস করে বলে, দেখলেন আমাদের বিয়েটা হয়ে গেল। বলেছিলাম না আপনাকে আমিই পাব। পেলাম তো। সাদি জবাব দেয় না, তাকিয়ে থাকে সদ্য বিয়ে করা বালিকা বধূর দিকে। সাদি বড় বড় পা ফেলে হাঁটছে। কোথায় যাচ্ছে জানা নেই ছোঁয়ার। তবে বাড়ি যাওয়ার রাস্তা ধরেই হাঁটছে সাদি। ছোঁয়াও সাদিকে অনুসরণ করে পা মেলাচ্ছে। শাড়ি পরার অভ্যস্ত না ছোঁয়া, তাই পা মেলাতে বেশ হিমশিম খাচ্ছে সে। খুব করে ইচ্ছে করছে সাদির ওই শক্তপোক্ত পুরুষালী হাতটা ধরতে, মোটা মোটা আঙুলের ভাঁজে নিজের ছোট ছোট আগুনগুলো গলিয়ে দিতে। কিন্তু সেই সাহস কি আছে ছোঁয়ার? দেবে একটা ধমক বা একটা থাপ্পড়ই দিল, তখন কি হবে? সুন্দর গালটা লাল হয়ে যাবে, সাজটা নষ্ট হয়ে যাবে। থাকক বাবা, হাত ধরার প্রয়োজন নেই, পাশে যে হাঁটতে পারছে এটাই তো অনেক, তাই না? প্রায় 40 মিনিট হেঁটে প্রায় বাড়ির কাছাকাছি এসে পড়েছে ওরা। ছোঁয়া এবার আর চুপ থাকতে পারে না। ভীষণ ক্লান্ত সে। দৌড়াতে দৌড়াতে পা ব্যথা হয়ে গেছে। আপনার টাকা নেই বললেই পারতেন। আমার কাছে টাকা আছে, একটা রিকশা নিয়ে আসতাম। তা না হাঁটিয়ে আনলেন। নতুন বউ আমি ভুলে গেছেন? আপনিই বোধহয় দুনিয়াতে প্রথম ব্যক্তি যে তার বউকে হাঁটিয়ে বাড়ি নিয়ে আসল। আপনার নাম জাদুঘরে তুলে রাখা উচিত। কিপটামির একটা লিমিট থাকা দরকার, আপনি সেটা পেরিয়ে গেছেন। পাষাণ লোক একটা। সাদি এক পলক তাকায় ছোঁয়ার দিকে। অভিমানী মুখটা দেখে আবার চোখ ফিরিয়ে নেয়। আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছ আমার সাথে পথ চলা খুব একটা সহজ হবে না। ছোঁয়া ভেঙচি কাটে সাদিকে। ঠিক ধরতে পেরেছে। লোকটা তাকে জব্দ করতে হাঁটিয়ে নিয়ে আসল। কি ভেবেছে এভাবে হারিয়ে দিবে ছোঁয়াকে? কখনোই না। আই থিঙ্ক আপনিও বুঝতে পেরেছেন ছোঁয়া চৌধুরী এত তাড়াতাড়ি ক্লান্ত হবে না। সাদি ফোঁস করে শ্বাস টানে, ভাঙবে তবু মোচকাব না। হাঁটা তো স্বাস্থ্যের জন্য ভালো। তাছাড়া আমার বরের টাকা নেই। হাঁটব না হয়। আপনি পাশে থাকলে আমি হাঁটতে হাঁটতে উগান্ডাও চলে যেতে পারব। সমস্যা নেই আমার। ভালোবাসার জন্য শাহজাহান তাজমহল বানালো, ফরহাদ পাহাড় কেটে রাস্তা বানালো, আমি সামান্য হাঁটতে পারব না? কি যে ভাবেন না আপনি। করলা খেতে খেতে মাথায় গ্যাস্ট্রিক হয়েছে আপনার। সাদি চুপচাপ হাঁটতে থাকে। ছোঁয়ার কথা যেন সে শুনতেই পাচ্ছে না। ছোঁয়া বিড়বিড় করে সাদিকে বকে, একটা মানুষ এতটা নিরামিষ কি করে হতে পারে? আলোয় ঝলমল করা বাড়িটা দেখা যাচ্ছে। আর কয়েক পা বাড়ালেই বাড়ির গেট। ছোঁয়ার এখন একটু একটু ভয় করছে। সবাই কিভাবে নিবে, কি বলবে, কেমন রিয়াকশন হবে? কিন্তু বেচারা গোমরামুখ চিলমুড়ে ভেতরে ঢুকছে, যেন তার কোনো চিন্তাই নেই।
যত চিন্তা সব ছোঁয়ার একার। দারোয়ান চিৎকার করে বলে, ছোট আপা আর ছোট ভাইজান চইলা আইছে। তার চিৎকারে ছোঁয়া ভরকে যায়। বাড়ির মেইন দরজায় পা রাখতে গিয়েও ফিরিনে আনে। সাদির দিকে এক পলক তাকায়। সাদি ভেতরে চলে গেছে। আত্মীয় স্বজন পরিবারের সবাই ঘিরে দাঁড়িয়েছে সাদিকে। কাঁদতে কাঁদতে সাবিনার চোখ মুখ লাল হয়ে গেছে। নাজমা আর সিমিও কেঁদেছে অনেক। ছোঁয়া ভেতরে ঢুকতেই নাজমা বেগম দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে আবার কেঁদে ফেলে। মা কোথায় গিয়েছিলি তুই? কত চিন্তা হচ্ছিল আমাদের। ছোঁয়া কি জবাব দেবে বুঝতে পারছে না। সেলিম আর সাজ্জাদ পাশাপাশি বসেছিল। সেলিম দাঁতে দাঁত চেপে সাদির দিকে এগিয়ে যায়। সাদির কলার চেপে ধরে চিল্লিয়ে বলে ওঠে, তোকে বলেছিলাম না আমার মেয়ের থেকে দূরে থাকতে? সিফাত এসে ওনাকে ছাড়িয়ে দূরে নেয়। রাগে থরথর করে কাঁপছেন তিনি। সাদি নিজের কলার ঠিক করে শান্ত চোখে তাকায় সেলিমের দিকে, কিন্তু জবাব দেয় না। সাজ্জাদ ছেলের পাশে গিয়ে দাঁড়ায়। কাঁধে হাত রেখে বলে, কোথায় গিয়েছিলে? বরযাত্রী যেতে হবে তো, সবাই অপেক্ষা করছিলাম। সাদি গম্ভীর গলায় জবাব দেয়, ওকে বিয়ে করেছি আমি। আরও একবার চমকায় সকলে। সেলিম এবার বলার মতো কথা খুঁজে পায় না। বাকরুদ্ধ হয়ে গেছেন তিনি। সাবিনা চোখের পানি মুছে সাদির দিকে এগিয়ে আসে। নাজমা বেগমও রেগে যায় এবার। এটা হতে পারে না। তার ফুলের মতো পবিত্র মাসুম মেয়ে, তার বিয়ে নিয়ে হাজারটা জল্পনা কল্পনা করা আছে। তার সাদি ছেলে ভালো, কিন্তু তার মেয়ের সাথে মানাবে না। তিনি কঠিন সুরে বলে ওঠে, যা বলেছিস বলেছিস, এটা আর বলবি না আব্বা। কোনো বিয়ে হয়নি। ছোঁয়া মায়ের কথায় অবাক হয়। বিয়ে হয়নি মানে কি? বিয়ে তো হলো। সেলিমও তেরে এসে বলে, কোনো বিয়ে হয়নি। ছোঁয়াকে নিয়ে আমি এখনই শহর ছাড়ব। ছোঁয়া আতঙ্কে ওঠে, না না, আমি কোথাও যাব না। বিয়ে হয়েছে আমাদের, প্রমাণ আছে। সিমি ছোঁয়াকে কথা বলতে বারণ করে, কিন্তু ছোঁয়া শোনার পাত্রী নয়। সেলিম এবার কষিয়ে ধমক দেয় ছোঁয়াকে, একটা কথাও বলবে না তুমি? বড় হয়ে গেছো না? একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব তোমার। বিয়ে হয়েছে তো, ডিভোর্সও দিয়ে দিবে, থাকবে না তোমরা একসাথে। তোমাদের একসাথে মানাবে না। বাবার ধমকে ছোঁয়ার চোখে পানি চলে আসে। জীবনে প্রথমবার সে বাবার থেকে করা কথা শুনল। সাদি এবার সাবিনাকে বলে, মা কাল থেকে আমাকে অফিস জয়েন করতে হবে। আমি চলে যাব এখনই। বলেই সে নিজের রুমে চলে যায়। সেলিম আবারও বলে ওঠে, তুমি সাদি ডিভোর্স দিবে, ছেড়ে দিবে তাকে, এটাই আমার সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত নড়চড় হলে তোমাকে মেতারা চিহ্ন রেই ফেলব আমি। ছোঁয়া হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে, মায়ের সাথে তোমাকে মানলে, আপির সাথে জিজুকে মানালে আমার সাথেও ওনাকে মানাবে। তুমি মাকে ছাড়তে পারলে, আপি জিজুকে ছাড়তে পারলে, আমিও সাধুকে ছেড়ে দিব। এবার সিদ্ধান্ত তোমার। সেলিম বাকরুদ্ধ হয়ে যায় মেয়ের কথা শুনে। সিফাত মুখ টিপে হাসে। সাজ্জাদের সিটি বাজাতে ইচ্ছে করছে, কিন্তু পরিস্থিতির জন্য পারছে না। এই মেয়েই পারবে তার ছেলেকে মানুষ করতে। ছোঁয়া মাথা নিচু করে নিজের রুমে ঢুকে যায়। তাকেও তো জামাকাপড় গোছাতে হবে। কাঁদতে কাঁদতে জামাকাপড় গুছিয়ে নেয় সে। শখের একটা লাগেজ আছে ছোঁয়ার, সেটা বাবা কিনে দিয়েছিল। সেই লাগেজটাই নিয়ে যাচ্ছে ছোঁয়া। সাদি রুম থেকে বের হতেই দেখে ছোঁয়াও বেরিয়ে গেছে। ছোঁয়া কাছাকাছি আসতেই সাদি সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। কারো সাথে কোনো কথা না বলে বেরিয়ে যায়। ছোঁয়া সাদির পেছনে পেছনে দৌড় দেয়। সবাই তাকিয়ে থাকে ওদের দিকে। বাইরেই সামির গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। সাদি গিয়ে গাড়িতে বসে পড়ে। ছোঁয়াও পেছনে বসে সাদির দিকে তাকিয়ে বলে, আমি তো ভেবেছিলাম এখন হাঁটিয়ে নিয়ে যাবেন। যাক, একটু হলেও অপাশান। সামির ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করে, অপাশান আবার কি? অপাশান মানে একটু হলেও মায়া আছে। সামির হাসে। ছোঁয়া সাদির দিকে এক পলক তাকায়। সে ফোন দেখছে। সামির, ভাইয়া, তোমার বাকি বন্ধুরা কোথায়? কোথায় আবার তোমাদের জন্য ঘর সাজাচ্ছে? কি দিয়ে ভাইয়া? নিমপাতা আর আস্ত আস্ত করলা দিয়ে? ছোঁয়ার কথায় সামির শব্দ করে হেসে ওঠে। সাদি চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে।